নমস্কার। গল্পে গল্পে কথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি উপন্যাস। উপন্যাসটির নাম অক্ষরে অক্ষরে। শুরু করতে চলেছি প্রথম পর্ব। সারদা প্রেসের শুভ উদ্বোধন পয়লা আষাঢ়। সেই উপলক্ষে স্বত্বাধিকারী নীলকমল চট্টোপাধ্যায় তার কয়েকজন বন্ধুকে চায় নিমন্ত্রণ করবেন। অনেক বন্ধু অনেক রকম ভাবে এই প্রেসের ব্যাপারে তাকে সাহায্য করেছে। কেউ মূলধনের খানিক অংশ ধার দিয়েছে, লাইসেন্স সংগ্রহে তদবির করেছে, কেউ কেউ পরিচিত টাইপ ফাউন্ডি থেকে কিছু কম হারে দিয়েছে টাইপ কিনে, কেউ মেশিনের খোঁজ দিয়েছে, কেউ মেশিন ম্যানের, অল্প মাইনের পরিচিত দু চারজন কম্পোজিটর সংগ্রহ করে দিয়েছে কেউ। সকলের কাছে এই কৃতজ্ঞ নীলকমল। তাছাড়া প্রেস চালাতে হলে এদের অনেককেই হয়তো সময়ে অসময়ে প্রয়োজন হবে। প্রেস খুলবার সময় এদের না বললে চলে না। আর সবাই যখন আসবেই তখন সামান্য একটু জলযোগের ব্যবস্থা না করলেও ভালো দেখায় না। বেশি নয়, টাকা 20-25 হয়তো খরচ হবে বড়জোর। 30শে জ্যৈষ্ঠ রাত্রে যুক্তিগুলি নিজের বোন উর্মিলাকে শোনাচ্ছিল নীলকমল। বলতে গেলে উর্মিলা নীলকমলের ডান হাত। বাইরে যেমন সাহায্য করেছে বন্ধুরা, ঘরে তেমনই উৎসাহ দিয়েছে বোন। উর্মিলা না থাকলে এ প্রেস হয়তো খোলাই হতো না। টাকা পয়সা খরচের ব্যাপারে উর্মিলার একটু কুণ্ঠা আছে। এই কুণ্ঠাকে নীলকমল প্রশ্রয় দেয়, নিজে একটু বেশি খরচে। উর্মিলা যদি একটু হাত টেনে না ধরে তাহলে তার পক্ষে টাল সামলানোই মুশকিল। দাদার অনুনয়ের সুরে উর্মিলা মুখ টিপে একটু হাসল। 20-25-এ তুমি কিছুতেই পারবে না, যেতে যেতে প্রায় 50-এ গিয়েই দাঁড়াবে। তা যাক, টাকাটা আমি স্যাংশন করছি দাদা। সত্যি প্রেস খোলার দিন ওদের বলা দরকার, তোমার জন্য যথেষ্ট করেছেন ওরা। কেবল আমার জন্য? তোর জন্য বুঝি নয়, প্রেস বুঝি কেবল আমার। এই জন্যই বলেছিলাম প্রিন্টার হিসাবে তোর নামটাই দিয়ে দি। আচ্ছা, নামটা দিন কয়েক পরে পাল্টে নিও। এবার এসো দেখি একটা লিস্ট করে ফেলি কাকে কাকে বলবো। অনেক রাত হয়ে গেছে, ও ঘরে বৌদির বোধহয় এক ঘুম হয়ে গেল। নীলকমল বলল, তার তো সন্ধ্যা থেকেই ঘুম। কিন্তু রাত সত্যি হয়েছে। খানিক আগে সারদাবাবুর ঘর থেকে ঢং ঢং করে 11টা বাজবার শব্দ শোনা গেছে। মা এসে বার দুই তাগিদ দিয়ে গেছে, তোরা কি শুবি না কেউ, না সারা রাত কেবল প্রেস প্রেসই করবি? এতক্ষণে নিভাননীয় বোধহয় ঘুমিয়ে পড়েছেন। সারা বাড়িতে আর কেউ জেগে নেই, সারা পাড়াটা নিস্তব্ধ। উর্মিলা হাই তুলে বলল, যাও শো গিয়ে, লিস্টটা না হয় কালই করা যাবে। নীলকমল বলল, না না, আজই শেষ করা যাক, কাল কোনো কালে আসে না। উর্মিলা মনে মনে হাসল। দাদার এই অধ্যাবসায়টা নতুন, এখন ভাগ্যে টিকে থাকলে হয়। কাগজ কলম নিয়ে নীলকমল নিজেই লিস্ট করতে বসলো বন্ধুদের নামের। সুরেন মিত্র, নৃপেন মল্লিক, নির্মল সেহানবিশ, শিশির বারুজ্জে। কেবল বন্ধু নয়, 2-4 জন কুটুম্বকেও কিন্তু বলতে হবে দাদা। অন্তত তাই মশাই আর বৌদির 2 ভাই গণেশবাবু পরেশবাবুকে। তাদের আবার কি দরকার? নীলকমল ভ্রু কুঞ্চিত করে বলল, দরকার মানে তাদেরই তো সবচেয়ে আগে বলা উচিত, তারাও তো সাহায্য করেছেন। কি কথা মনে পড়ল নীলকমলের। গম্ভীর মুখে বলল, বেশ। তারপর একটু চুপ করে থেকে বলল, ওদের নিচে শরীর মুখুজ্জের নামটা বসিয়ে দিয়ে উর্মিলা, প্রকারান্তরে সেও তো কম সাহায্য করেনি। তার কাছ থেকে ওরকম আঘাত না পেলে প্রেসের কথা আমরা ভাবতে পারতাম না। মুহূর্তকাল স্তব্ধ হয়ে থেকে উর্মিলা বলল, দাদা। কি বলছিস? তুমি কি আমাকে অপমান করতে চাইছো? নীলকমল সস্নেহে বোনের পিঠে হাত রেখে বললে, ভাগলি কোথাকার, আমি অপমান করতে চাই সেই শুয়োরটাকে? তার নাম আমাদের মুখে এনে দরকার নেই দাদা। না, দরকার আছে। আমাদের সংস্পর্শ এড়িয়ে নিজের গণ্ডির বাইরে না এসে ভেবেছে সে মান বাঁচাবে, তা আমি হতে দেব না। নিমন্ত্রণ করেই তাকে আমি এখানে ডেকে আনবো, তারপর আরো 25 জন ভদ্রলোকের সামনে তাকে আমি অপমান করব। প্রমীলা অদ্ভুত একটু হাসল। কি করে অপমান করবে শুনি? কি বলবে?
নীলকমল এবার যেন একটু ঘাবড়ে গেল। বলল, বলবো আবার কি? কিছু বলবো না। কোন রকম আদর যত্ন করবো না, সকলের সামনে তুচ্ছ করব, অবহেলা দেখাবো, তাতে কি কম অপমান হবে ওর? উর্মিলা হাসল। তা বোধহয় একটু হবে, কিন্তু ওইটুকুর জন্য অত কাণ্ডের দরকার নেই দাদা। কোনো প্রয়োজন নেই তার সঙ্গে আমাদের আর সম্পর্ক রাখবার। কিন্তু শত্রুতার সম্পর্ক না রাখলেও থেকে যাবে। তাকে আমি জীবনে ক্ষমা করতে পারবো না। জানিস, এক সময় আমার ইন্টিমেট ফ্রেন্ড ছিল শরীর, আর সেই কিনা। ওসব কথা থাক দাদা, সব তো চুকে গেছে, আর কেন? শুভ দিনে তার নাম আর করো না। নীলকমল বলল, হুম, একটা কার্টেসি তো আছে। সে তার বিয়ের সময় আমাদের নিমন্ত্রণ করেছিল, আমাদেরও রিটার্ন দেওয়া দরকার। বলি সত্যিই তালিকায় শরীফ মুখোপাধ্যায়ের নামটি লিখে রাখলো নীলকমল। লিখতে লিখতে নীলকমল বলল, সবাইকে মুখে গিয়েই বলবো, কাউকে কাউকে ফোন করলেও হবে, কিন্তু মুখুজ্জে মশাইকে পত্র দ্বারাই নিমন্ত্রণ করা যাক, কি বলিস? কর, তোমার যা খুশি। নীলকমল পরপর আরো কতকগুলি নাম বসালো তালিকায়, তারপর বলল, এবার খরচপত্রের এস্টিমেট কালও করা যাবে দাদা, তার সময় আছে, সেজন্য ভেবো না। যাও, শো গিয়ে এবার। কোনোদিন তো এমন করিস নে। আজ বুঝি খুব ঘুম পেয়েছে তোর? হ্যাঁ, আমার পেয়েছে, তোমারও পাওয়া উচিত। রাত কি কম হলো নাকি? উর্মিলা বলল। কাগজপত্রগুলি উর্মিলার ছোট টেবিলের ওপর চাপা দিয়ে রেখে নীলকমল বেরিয়ে গেল ঘর থেকে। উর্মিলা উঠে ঘরের দরজা বন্ধ করল, ছোট কুঁজোটি থেকে জল ঢালল কাঁচের গ্লাসে। সমস্ত গ্লাসটি নিঃশেষ করে অল্প একটু জলে সেটি ধুয়ে নিয়ে চুড়োর মতো রেখে দিল কুঁজোর মাথায়। তারপর শুতে চলল। হঠাৎ টেবিলের ওপর নামের তালিকাটা চোখে পড়ল উর্মিলার। 4 ভাঁজ করা কাগজের টুকরোটি কালো চিরুনিটা দিয়ে চেপে রেখে গেছে নীলকমল। নামগুলি দেখা যাচ্ছে না, সাদা পিঠটা কেবল দেখা যাচ্ছে। টেবিলের সামনে দাঁড়িয়ে একটু একটু করে কাগজের ভাঁজ খুলে ফেলল উর্মিলা। তারপর নীলকমলের ফাউন্টেন পেনটা তুলে নিয়ে নিমন্ত্রিতদের নামের লিস্ট থেকে শরীফ মুখোপাধ্যায়ের নামের উপর দিয়ে সোজা একটা দাগ টেনে গেল। মনে মনে বলল, কেবল গো আছে দাদার, বুদ্ধিশুদ্ধি এখনো কিছু হলো না। সুইচ অফ করে দিয়ে বিছানায় শুয়ে পড়ল উর্মিলা। রাত অনেক হয়েছে, এবার ঘুমোনো যাক। কিন্তু রাত বেশি হলে কি সব দিন ঘুম আসে? বরং বেশি রাতে মুছে দেওয়া, কেটে দেওয়া দিনগুলি বেশি করে ফিরে ফিরে আসতে চায়। কথাটা মিথ্যে নয়। MA ক্লাসে আলাপ হলেও উর্মিলার দাদার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিল শরীফ। তারপর মাস 6 মধ্যে নীলকমলের জায়গায় নিজে এসে দাঁড়িয়েছিল। এমন ঘটনা উর্মিলাদের বাড়িতে আগে কোনোদিন হয়নি। এর আগে নীলকমলের নতুন বন্ধু তো দূরের কথা, স্কুলের পুরনো বন্ধুরাও বাড়ির ভিতরে ঢুকতে পারত না। কদাচিৎ যদি বা 2-1 আসত, উর্মিলারা 3 বোন কেউ বেরোতো না তাদের সামনে। ভারী কড়া নিষেধ ছিল মার। 3 বোনের মধ্যে সবচেয়ে ছোট উর্মিলা। নীলকমল যখন কলেজে ঢুকলো, কত আর বয়স হবে তখন উর্মিলার? 11-12 বেশি নয়। কিন্তু তখন থেকেই দিদিদের মতো তাকেও আগলে আগলে চলতেন মা। একটু লাফালাফি ছুটোছুটি করলে দিদিদের মতো তাকেও গাল দিতেন ধিঙ্গি মেয়ে বলে। অথচ দিদিরা তার চেয়ে একজন 6 আর একজন 4 বছরের বড়। কিন্তু হলে হবে কি, বারণ তো গরণ বলে ছোটদের সমান সমান দেখাতো তাকে। তারপর বছর 2 মধ্যে লীলা আর শিলা দুজনেরই বিয়ে হয়ে গেল। 1000 টাকা দেনা করলেন উর্মিলার বাবা সারদা রঞ্জন। কিন্তু 2 মেয়ের বিয়ের উৎসবের অবসাদ 5 বছরের আগে ঘুচল না। তারপর ফের সম্বন্ধ দেখা চলতে লাগলো উর্মিলার। লীলার বর পুলিশ কোর্টের উকিল, শিলার বর ডাক্তার। কিন্তু উর্মিলার সম্বন্ধ আরো কয়েক ধাপ নিচে সিঁড়ি থেকে আসতে লাগলো। 50 টাকা মাইনের স্কুল মাস্টার, 40 টাকার মার্চেন্ট অফিসের কেরানি, স্টেশনারি দোকানের 2-1 সেলসম্যানের সঙ্গেও সম্বন্ধ এলো। কিন্তু কোনোটাই টিকলো না। কেউ বড় বেশি পণ যৌতুক দাবি করলো, কেউ সরাসরি জানিয়ে দিল মেয়ে পছন্দ হয়নি।
স্কুলের হাইজিনের বইতে উর্মিলা পড়েছিল স্বাস্থ্যই সৌন্দর্য, কিন্তু ছাই জানে হাইজিন লেখক, তাকে তো আর সেজে গুজে বছরে 4-5 বার করে সৌন্দর্য বিচারকের কাছে দাঁড়াতে হয় না, বরং 2-3টা সম্বন্ধ তার স্বাস্থ্য ভালো থাকার জন্যেই ফিরে গেল। অভিভাবকেরা বললেন, ছেলের সঙ্গে মানাবে না, আইবুড়ো মেয়ের স্বাস্থ্যই সৌন্দর্য নয়। 3 বোনের মধ্যে লম্বায় চওড়ায় শক্তি সামর্থ্যে সবচেয়ে স্বাস্থ্যবতী আর পরিশ্রমী হলে কি হবে? উর্মিলার রং শ্যামলা, মুখের ডোলটুকু মোটামুটি সুন্দর হলেও নাক চোখা নয়, চোখ বড় নয়। মনি রং কটা কটা, ঠোঁট দুটি পাতলা কিন্তু দাঁতগুলি বড় বড়। তবু হাসলে সুন্দর দেখাতো যদি কালো মারি একটু বেশি রকম বেরিয়ে না পড়তো। মাথা ভরা চুল আছে উর্মিলার, সে চুল গোড়ালি পর্যন্ত না হলেও হাঁটু ছাড়িয়ে পড়ে, কিন্তু চুলের বাহুল্য কেবল তো মাথায় নেই, 2 বাহুতেও দেখা গিয়েছে। আয়নার সামনে দাঁড়াতে ইচ্ছা করতো না উর্মিলার, দেখতে চাইতো না নিজের কুরূপ। তবু সেই রূপহীনতার কথা নানাভাবে নানা জনের কাছ থেকে কানে এসে ঢুকত। আইয়েতে একবার দিয়ে ফেল করে আর বিয়েতে হল থেকে একবার উঠে গিয়েও 24 বছর বয়সে এমএটা এক চান্সে পাশ করে ফেলল নীলকমল। পাশের পর বলল, ওরকম সাবেকি ধরনের বিয়ে দেওয়া যাবে না উর্মির। আমার কথা যদি শোনো, আমার উপর যদি ভার দাও, তাহলে 6 মাসের মধ্যে আমি ওর বিয়ে দেব, টাকা কড়ির দরকার হবে না। নিভাননী বললেন, হ্যাঁ, পাশ পরীক্ষা দিয়ে ঘরে বসে আছো, 6 মাসের মধ্যে একটা চাকরি জোটাতে পারলে না, একটা পয়সা আনতে পারলে না, তুমি নামাবে মেয়ে? আমার উপর ভার দিয়ে দেখো না। বলে কয়ে ভার কেউ দিল না, কিন্তু জোর করেই উর্মিলার ভার গ্রহণ করল নীলকমল। নিচের বৈঠকখানা ঘরে সমবয়সী বন্ধুদের আড্ডা বহুদিন থেকেই বসত। খালি ঘর ঝেড়ে পুছে এলেও ভরা ঘরে যাওয়ার হুকুম এর আগে উর্মিলা কোনো দিন পায়নি, কিন্তু এবার চা দেওয়ার জন্য উর্মিলার ঘন ঘন ডাক পড়তে লাগলো। বিধবা কাকিমা আর ছোট ছোট খুড়তুতো 2টি ভাই আছে উর্মিলাদের, তারা স্কুলে পড়ে, পড়ার ব্যাঘাত হবে ভেবেই যেন নীলকমল এসব ছোটখাটো ফাইফরমাসের জন্য তাদের ডাকতো না। বছর কয়েক উর্মিলাও পড়েছে স্কুলে। 2nd ক্লাসের পর আর তাকে স্কুলে কিন্তু যেতে দেননি নিভাননী। বাড়িতে পড়ে পড়েই ম্যাট্রিকের জন্য তৈরি হচ্ছে, কিন্তু কোনোবারই ঠিক সাহস পাচ্ছে না পরীক্ষা দিতে। এদিকে 18 ছাড়িয়ে 19-এ পড়েছে বয়স। নীলকমল মাঝে মাঝে এক একদিন ধমক দেয়, এক একদিন বোঝাতে বসে নেসফিল্ডের গ্রামার, লিখতে দেয় লুসি পোয়েমসের ব্যাখ্যা, বীজগণিতের ফর্মুলা, জ্যামিতির উপপাদ্য। তারপর আবার ঢিল পড়ে, কবিতা লেখা নিয়ে মেতে ওঠে নীলকমল। তখন আর তার কাছেও যাওয়া যায় না। উর্মিলাও কি কাছে যেতে চায়? ইউক্লিড থেকে অনেক শরৎচন্দ্রের গ্রন্থাবলী, মাসিক সাপ্তাহিকের ধারাবাহিক উপন্যাস, ডেভিড কপারফিল্ডের ক্রিটিক্যাল কোয়েশ্চেনের জবাব মুখস্থ করার চাইতে অনেক উপভোগ্য অজানা লেখকের রাস রাস ছোট গল্প। কিন্তু তার চাইতে উপভোগ্য হয়ে উঠল নীলকমলের বন্ধুদের আলাপ আলোচনা, কখনো সাহিত্য, কখনো সিনেমা, কখনো দুরূহ রাজনীতি, সমাজনীতি। সব কথা উর্মিলা বুঝতে পারত না, কিন্তু কথা কি সব বুঝবার জন্য, শুনবার জন্য, দেখবার জন্য নয়? কেটলি থেকে চা কাপে ঢালতে ঢালতে উর্মিলা আর চোখে চেয়ে চেয়ে দেখত কে কিভাবে কথা বলে, কে উত্তেজিত হয়ে ওঠে, কে আগাগোড়া শান্ত নরম সুরে থেমে থেমে বলে যায়, কে তোতলায়, কে দাঁত দিয়ে নখ খোঁটে। সব কথা বুঝতে পারত না উর্মিলা, কিন্তু এটুকু বুঝতে পারত সে ঘরে ঢুকবার সঙ্গে সঙ্গে প্রত্যেকেরই উৎসাহ বেড়ে গেছে, সবাই বলবার জন্য ব্যাকুল, সবাই শুনবার জন্য পাগল। প্রথম প্রথম ভারী লজ্জা করত উর্মিলার, আড়ষ্টতা কিছুতেই কাটত না। ঘরে ঢুকবার সময় পা কাঁপত, চা ঢালবার সময় হাত কাঁপত, কেউ তাকে সম্বোধন করে কোনো কথা বললে বুক কাঁপত দুরু দুরু করে। প্রথম কিছুদিন চা দিয়েই কিংবা দাদার ফরমায়েশের মাফিক উপর থেকে বইপত্র এনে দিয়েই চলে আসতো উর্মিলা। 2-3 সপ্তাহ বাদে কিছুক্ষণ করে সে থাকতেও লাগলো। দাদার আদেশ, দাদার বন্ধুদের অনুরোধ। নীলকমল বলতো, বস বস, এদের কথা শুনলে অনেক শিখতে পারবি। নীলকমলের বন্ধুদের কেউ হয়তো আপত্তি করত, দোহাই উর্মি দেবী, আমাদের মাস্টার ভাববেন না,
আমরা এখানে গল্প করতে গল্প শুনতেই এসেছি, শিখতেও আসিনি, শেখাতেও আসিনি। কেউ বা তার সমর্থনে আর এক লাইন জুড়ে দিত, সেজন্য স্কুল কলেজ আছে, বন্ধু বান্ধবদের বৈঠকখানা, আর যাই হোক পাঠশালা নয়, চার আড্ডাশালা। উর্মি দেবী সম্বোধন শুনে সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠত উর্মিলার। ছোট বড় খান 4-5 চেয়ার আর লম্বা ধরনের একটা পুরনো টেবিল। একলা নিজেদের একতলার ছোট বৈঠকখানা ঘরটুকুতে যেন ঢোকেনি উর্মিলা, ঢুকেছে একখানা গোটা উপন্যাসের মধ্যে। আর সে উপন্যাসের নায়িকা সে নিজে। সখী নয়, পার্শ্বচরী নয়, এক্কেবারে নায়িকা। সরু গলির পুরনো বাড়ির স্যাঁতস্যাঁতে একখানা ঘর যেন নয়, মাসিক পত্রের গল্পে উপন্যাসে বর্ণিত কার্পেটে সোফায় কৌচে সাজানো এ যেন সেই বালিগঞ্জের বড় লোকের ড্রয়িং রুম। উর্মি উমু থেকে একেবারে উর্মি দেবী। ওপরে শোয়ার ঘর আর নিচের এই বৈঠকখানা, মাঝখানে গোটা কয়েক সিঁড়ির মাত্র ব্যবধান। কিন্তু উর্মিলার মনে হতো সে যেন সম্পূর্ণ এক আলাদা রাজ্যে এসে পড়েছে, পূর্ব গোলার্ধ থেকে পশ্চিম গোলার্ধে, কিংবা পৃথিবী থেকে একেবারে মঙ্গল গ্রহে। কিন্তু দাদার বন্ধুদের এমন চমৎকার চমৎকার কথার উত্তরে ঠিক পছন্দ মতো জবাব যেন কিছুতেই দিয়ে উঠতে পারত না সে। নামকরা লেখকদের গল্প উপন্যাসের নায়িকার কথাগুলি মাঝে মাঝে মুখস্থ করত, কিন্তু ঠিক মতো খাটাতে পারত না। ওপর থেকে বানানো সাজানো মুখস্থ করা কথা নিচে নামতে নামতে দাদার বন্ধুদের মুখোমুখি বসতে না বসতে কোথায় হারিয়ে যেত, কিছুতেই যেন তা খুঁজে পেত না উর্মিলা। কিন্তু এটুকু দেখতে পেত, ছিটে ফোটা যা দু এক কথা উর্মিলা বলতে পারে তাতেই যেন খুশি হয়ে ওঠে দাদার বন্ধুর দল। এটুকু বুঝতে পারত উর্মিলা, দাদার বন্ধুরা কোণে দেখা পরীক্ষকের চোখ নিয়ে আসেননি, এসেছেন বন্ধুর বোন দেখার চোখ নিয়ে। সে চোখ যেটুকু দেখে তাতেই মুগ্ধ হয়, সে কান যেটুকু শোনে তাতেই খুশি হয়ে ওঠে, যেটুকু পায় তাই অপ্রত্যাশিত বলে ভাবে। উর্মিলা ভুলে গেল তার রূপ নেই, তার বিদ্যা বুদ্ধির দূর সামান্য। বৈঠকখানায় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই নিজেকে অনন্যা বলে মনে হতে লাগলো উর্মিলার। কিন্তু নীলকমলের বৈঠকখানায় যারা আসে তাদের প্রায়ই কায়স্থ বৈদ্য সাহা সোনার পেনে। দুজন ব্রাহ্মণ অবশ্য আছে, কিন্তু তাদের একজন বিবাহিত আর একজন মাত্র ম্যাট্রিক পাস, ব্যাংকের 35 টাকা মাইনের লেজার কিপার। নিবারণী শুনে বললেন, তাহলে লাভ কি? তাহলে মিচি মিচি আড্ডা দিতে দিস কেন মেয়েটাকে? উর্মিলার বাবা সারদাবাবু একদিন ধমকে দিলেন ছেলেকে, কি হচ্ছে তোমাদের তোমরাই জানো। নীলকমল বলল, কি আবার হবে, লোকের সঙ্গে আলাপ পরিচয় যত বাড়ে ততই ভালো। আগের চেয়ে উর্মি কত স্মার্ট হয়েছে দেখেছেন? শরীর মুখুজ্জে পর্যন্ত সেদিনের প্রশংসা করছিল। নিবারণী বলে উঠলেন, মুখুজ্জে? ওদের মধ্যে মুখুজ্জে আবার কেউ আছে নাকি? আছে, ওই যে সেদিন সবচেয়ে দক্ষিণের চেয়ারটায় বসে কথা বলছিল, ওরই নাম শরীর মুখুজ্জে, চমৎকার কবিতা লেখে। নিবারণী মুখ বাঁকিয়ে বললেন, তাহলেই হয়েছে, পিতা পুতি চাল চুলো সব বুঝতে পারছি। নীলকমলও কবিতা লেখে। মুখ বাঁকাবার হেতু ছিল নিবারণীর। নীলকমল প্রতিবাদ করে বলল, তাহলেই হয়েছে মানে তুমি ভেবেছো ও কবিতা যারা লেখে তারাই অপদার্থ না? কিন্তু আমার বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি পদার্থবান শরীর। তোমরা যে অর্থে পদার্থবান বলো সেই অর্থেই। পড়াশোনাতে ভালো, ইংরাজিতে ফার্স্ট ক্লাস। নিবারণী বললেন, চাকরি বাকরি কি করে? চাকরি একটা অবশ্য করে, ইংরাজি খবরের কাগজের অফিসে। মাইনে কত পায়? নীলকমল হাসল, জিজ্ঞাসা করিনি। 100-2 টাকা পায় নিশ্চয়ই, কিন্তু মাইনে দিয়ে করবে কি? চাকরি তো টাকার জন্য করে না, শখের জন্য করে। চাকরি তো দরকার নেই, বড় লোকের ছেলে, বড় বাজারে নিজেদের হার্ডওয়্যারের বিজনেস, মানে লোহা লক্করে কারবার আছে। নিবারণী আর একবার নৈরাশ্যের ভঙ্গি করলেন, তাহলে এখানে ওর যাতায়াত না করাই ভালো। বামন হয়ে চাঁদে হাত দিতে গিয়ে তার লাভ নেই। হ্যাঁ, যদি আমার লীলা শিলার বেলায় আসতো তাহলে ও না হয়। উর্মিলার দুই দিদি লীলা আর শিলা নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে হলেও বড় লোকের মেয়ের মতোই সুন্দরী। আড়াল থেকে মা আর দাদার আলাপ শুনে মনে মনে আর একবার আহত হলো উর্মিলা। কিন্তু সেই সঙ্গে মনে পড়ল
দাদার অন্যান্য বন্ধুদের মতো শরীরবাবুও তার দিকে 2-3 বার আর চোখে তাকিয়েছিলেন। উর্মিলার সঙ্গে আলাপ করবার ঔৎসুক্য তার চোখে দেখা দিয়েছে। নিজে দেখতে ভালো না হলে হবে কি? কে কি দেখে, কে কি দেখতে চায়, তা তো দাদার বন্ধু সংসর্গে এসে উর্মিলা ভালো করেই বুঝতে পেরেছে। দাদাকে নিরালায় পেয়ে উর্মিলা তারপর জিজ্ঞাসা করল, কথাটা কি তুমি মাকে ভুলাবার জন্য বানিয়ে বললে দাদা? নীলকমল অবাক হয়ে বলল, কোন কথাটা? এবার একটু আরক্ত হলো উর্মিলা। আমতা আমতা করে বলল, মানে ওই যে মানে তুমি তখন বললে না শরীরবাবু আমার প্রশংসা করেছেন, যত সব বাজে কথা। না রে না, বাজে কথা নয়। শরীর কথা কম বলে বটে, কিন্তু একটাও বাজে কথা বলে না। মুখে আর কলমে সমান ওর ধার। কিন্তু আমার সম্বন্ধে কি বলছিলেন? আমার মতো মেয়ের কি প্রশংসা উনি করবেন? আমার সম্বন্ধে কখনই বা কথা উঠল? নীলকমল বলল, যখন ট্রাম লাইন পর্যন্ত ওকে এগিয়ে দিয়ে এলাম তখন। কি কথোপকথন হয়েছিল তখন দুই বন্ধুর মধ্যে, নীলকমল তার প্রায় বিস্তৃত বিবরণ দিল উর্মিলাকে। শরীর বলেছিল, অনেকে কলমে ছবি আঁকতে চান, বাক্যকে চিত্রবাক্য করে তোলেন, কিন্তু কলমের কাজ আর তুলির কাজ তো এক নয়। কলম দিয়ে ছবি আঁকতে পারে না শরীর, চায়ও না, কিন্তু তুলি ধরতে এক এক সময় ইচ্ছা করে, ওর ইচ্ছা করে ছবি আঁকতে। নীলকমল হেসে জবাব দিয়েছিল, ব্যাঙের মতো এক একটি যা অক্ষর তোমার হাতে, তাতে তুলি হাতে নিলে অতি অপূর্ব ছবি তুমি আঁকতে। একটা লাইন সোজা করে টানতে পারো না, তার আবার কিন্তু বাঁকা করে তো পারি। সেও বুঝি কম কৃতিত্বের কথা? আমি তুলি ধরলে তোমাদের নদী, পর্বত, ফুল, পরিচ্ছবি আঁকতাম বুঝি ভেবেছ? ব্যাঙের ছবি আঁকতাম। এই যে খানিক আগে গালে হাত দিয়ে একটি মেয়ে তন্ময় হয়ে বসেছিলেন, এঁকে তুলতাম তার ছবি। উর্মিলা মুখ ভার করল। তোমার বন্ধু বুঝি ব্যাঙের সঙ্গে আমার তুলনা দিলেন দাদা? ধুর পাগলি, ঠিক তুলনা দেওয়া বলে না ওকে। তাছাড়া ব্যাঙ তো তার চোখে শুধু ব্যাঙ নয়। তবে কি? নীলকমল শরীরের কথা উদ্ধৃত করে বলেছিল, রূপের আর এক বিচিত্র প্রকাশ। শরীর বলে, সাধারণ লোকে রূপ দেখে আর 5 জনের ধার করা চোখ নিয়ে, কিন্তু শিল্পীর রূপ দর্শন আর এক জিনিস। কিন্তু শিল্পীর রূপদর্শন আর এক জিনিস। কিন্তু শিল্পীর রূপ দেখে না, কুরূপ দেখে না, বস্তু কি ব্যক্তির স্বরূপ দেখে। সব মেয়ের মধ্যেই স্বরূপ ফোটে না। বেশিরভাগ মেয়েই আশপাশের আর 5 জন মেয়ের অনুকরণ করে, একই ঢঙে কাপড় পরে, চুল বাঁধে, ক্রিমে, পাউডারে, লিপস্টিকে মেকআপ করে, আর কিছু করতে পারে না। সাধারণ পুরুষ যেমন চোখ ধার করে, সাধারণ মেয়েরা তেমনি রূপ ধার করে। 2-1 জনের ব্যতিক্রম ভাগে মাঝে মাঝে চোখে পড়ে। শুনতে শুনতে রোমাঞ্চ হয়েছিল উর্মিলার। দাদাকে আর একবার জিজ্ঞাসা করে শরীরের কথাগুলি সে তাড়াতাড়ি একটা খাতায় টুকে নিয়েছিল। এক পিঠে জ্যামিতির সচিত্র উপপাদ্য মুখস্থ লেখা, আর এক পিঠে এই সব লেখা, ভারী শক্ত, ভারী দুর্বোধ্য কথাগুলি, কিন্তু জ্যামিতির উপপাদ্যের চাইতে কঠিন নয়। কিছু যেন বোঝা যায় এই কথাগুলির সঙ্গে, কিছু কিছু যেন মিল আছে নিজের মনের কথার। লিখতে লিখতে উর্মিলার মনে হয়েছিল সে এই সব কথা বুঝবার জন্যই সংসারে এসেছে। জ্যামিতির উপপাদ্য লিখতে আসেনি, মুখস্থ করতে আসেনি সংস্কৃত শব্দ রূপ। উর্মিলা নিজের অদৃষ্টকে সেদিন মনে মনে ধন্যবাদ দিয়েছিল। কি ভাগ্য যে পাউডারের কৌটো থেকে সেদিন পাউডার ফুরিয়ে গিয়েছিল। কি ভাগ্য যে ধোপা বাড়ি থেকে ধানি রঙের দামি শাড়িখানা সেদিন এসে পৌঁছয়নি। তাই তো বিনা মেকআপে সাধারণ আটপৌরে খয়েরি পেরে শাড়িখানা পরেই সেদিন বৈঠকখানা নেমেছিল উর্মিলা। শরীরটা ভালো ছিল না বলে বিনুনি করে খোঁপা বাঁধেনি, বড় এলো চুলের খোঁপা ঘাড়ের ওপর নুয়ে পড়েছিল। শরীরটা জ্বর জ্বর লাগছিল বলে ক্লান্তিতে একসময় গালে হাত দিয়ে বসেছিল উর্মিলা। নইলে তো এমন করে শরীরবাবুর চোখে পড়তো না। সাধারণ মেয়েদের মতো সাজসজ্জা করেই নিচে নামতো, আর শরীরবাবু একবার তাকিয়েই তার দিক থেকে চোখ ফিরিয়ে নিতেন। জ্বর অবশ্য রোজ রোজ আসবে না, কিন্তু ইচ্ছা করলেই নিজের
বেশবাসকে আটপৌরে ঘরোয়া ধরনের করে নিতে পারে উর্মিলা। নিজের রুচির বদলে 5 জনের রুচির বদলে সাজতে পারে একজনের রুচিতে। উর্মিলা লক্ষ্য করে দেখল শরীফবাবু নিজেও সাদাসিধে ধরনটাই পছন্দ করেন। ছেলে বড়লোকের হলে হবে কি, চাল বড়লোকের নয়। চশমায় সোনার ফ্রেমের বদলে গাটা পারচারের ফ্রেম, গায়ে সাদা খদ্দরের পাঞ্জাবি, বোতামগুলি সোনার নয় ঝিনুকেরই, পরনে মিলের সাধারণ ধুতি, পায়ে কোনোদিন স্যান্ডেল, কোনোদিন শিরতোলা চটি, কোনোদিন বা সাধারণ দামের শু। নীলকমলের অন্য যে কোনো বন্ধুর এর চেয়ে বেশি আড়ম্বর আছে সাজসজ্জায়, না কোনো আড়ম্বর নেই শরীফবাবুর মধ্যে। নীলকমলের আর এক বন্ধু সুরেন বৈঠকখানায় বসে অনবরত পাইপ টানে, আর এক বন্ধু পান আর নস্যের ভক্ত, আর এক বন্ধু শিশিরের মুহূর্তে মুহূর্তে চা চাই, কিন্তু শরীরের কিছুই যেন চাই না। অবশ্য গোঁড়ামি নেই, পিড়াপিড়ি করলে খান সবই, সিগারেটও খান, চাও খান 2-1 কাপ, কেবল পান আর নস্যি পছন্দ করেন না। তাতে উর্মিলাও ভারী খুশি। পান মেয়েরা খেয়ে ঠোঁট লাল করবে, পুরুষ খাবে কেন? আর নস্যি টানাটা দেখতে খারাপ, নাক দিয়ে নেশা করাটা বিভৎস। শরীরের ধরন ধারণ দেখে নিভাননীরও ভরসা হলো। শরীরের বাপ নেই, কাকা আছেন, কিন্তু পৃথক নেই। কারবারটাই কেবল একসঙ্গে আছে, কিন্তু মতামতে চাল চলনে কাকার সঙ্গে মোটেই মিল নেই শরীরের। ওর নিজের রুচি, নিজের পছন্দ, নিজের মতামতের ওপরই সব নির্ভর করে। মা আছেন বটে, কিন্তু সাবালক বিদ্বান বুদ্ধিমান ছেলের মা তো কেবল নামমাত্র অভিভাবিকা। ছেলে কি ভাবে, কি চায়, তা তিনি কতটুকু জানেন, কতটুকু বোঝেন। আর পুরুষ ছেলে যে কি চায়, কখন কি পছন্দ করে, তা কি কেউ ঠিক করে বলতে পারে? সুন্দর কুৎসিতে কিছু যায় আসে না, কোনো বাধা হয় না ধনী দরিদ্রে। কথায় বলে, যার সাথে যার মজেবন, খিবাহারি খিবাডোম। নিভাননীরা তো হাঁড়িডোম নন, পুলিন বামুন। আর উর্মিলাই বা এমন কি ফেলনা, অমন হাঁটু অব্দি চুল আজকাল কজন মেয়ের মাথায় থাকে? অমন বাঁকানো যুগল ভ্রু কটি মেয়ের চোখের ওপর দেখা যায়? কটি মেয়েকে হাসলে সুন্দর দেখায় অমন? তাছাড়া ঘর গৃহস্থালির সব কাজ জানে উর্মিলা। লেখাপড়া ওর দিদিদের চাইতে অনেক গুণ বেশি শিখেছে। সেলাই টেলাইও মোটামুটি জানে। রেকর্ড রেডিও থেকে একবার শুনলেই ধরতে পারে গানের সুর, নকল করতে পারে সঙ্গে সঙ্গে। 3 মেয়ের মধ্যে সবচেয়ে মিষ্টি গলা উর্মিলার, সবচেয়ে তীক্ষ্ণ বুদ্ধি। রং কালো বলেই যে শরীরের মতো বিদ্বান বুদ্ধিমান সচ্চরিত্র ছেলে তাকে অপছন্দ করবে, তারই বা কি মানে আছে? শরীরের একেবারে অযোগ্যই বা হবে কেন উর্মিলা? এসব জল্পনা কল্পনা ছেলের সঙ্গে করতেন নিভাননী, করতেন স্বামীর সঙ্গে। আর আড়াল থেকে কান পেতে উর্মিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনত। মায়ের কথায় তার আশা আকাঙ্ক্ষার প্রতিধ্বনি শুনত নিজের মনে। সব দিন যে আড়ালে বলতেন তা নয়, সামনেও বলতেন। শরীর সেদিন তোর কোন গানটার যেন প্রশংসা করছিল উর্মি, কি যেন মন যে বলে চিনি চিনি, কি সব অদ্ভুত অদ্ভুত তোমাদের গানের পদ বাপু, মনেও থাকে না। কি যেন বাকি কথাটুকু আর পূরণ করতো না উর্মিলা, মুখ টিপে টিপে হাসত। নিভাননী কোনোদিন বলতেন, আচ্ছা বালিশের ঢাকনি তো সবচেয়ে সুন্দর হয় তোর হাতে, খদ্দরে কাপড়ের একটা ফুল তোলা ঢাকনি দে না ওকে। উর্মিলা ধমক দিত, কি যে বলো, ঢাকনির বুঝির অভাব আছে? তাছাড়া আমার ভারী দায় পড়েছে পরকে ঢাকনি বিলাতে, বলে কত কষ্ট করে করেছি নিজে। নিভাননী মুখ টিপে হাসতেন, কোনো জবাব দিতেন না। একদিন সত্যনারায়ণের পুজো উপলক্ষে আর একদিন সাবিত্রী ব্রত উদযাপনে নিভাননী নিমন্ত্রণ করলেন শরীরকে। শরীর 2 দিনই এলো। ঘরের ছেলের মতোই ধরন ধারণ। কাঁঠালের পিঁড়িতে খেতে দিয়েছিলেন নীলকমলকে, শরীরকে দিয়েছিলেন ফুল তোলা আসনে। শরীর বলেছিল, আবার আসন কেন মাসিমা, আবার আসন কেন মাসিমা? নিজের ছেলে আর বোনের ছেলে বলে বুঝি ওই আলাদা ব্যবস্থা?
তা নয়, নীলু বড় নোংরা, আসনে বসেও খেতে জানে না, ছোট ছেলেদের মতোই ও এইটো করে ফেলে। শরিত হেসেছিল। আমাকে নিয়ে বুঝি আর সে ভয় নেই। তারপর কথায় কথায় নিভাননী জানিয়ে দিয়েছিলেন আসনখানা উর্মিলারই নিজের হাতের তৈরি। শরিত জবাব দিয়েছিল, তা জানি মাসিমা, কেবল আসনই নয়, থালার ভাত, চারপাশের বাটিগুলির মাছ তরকারি সবই যে উর্মিলা দেবীর নিজের হাতের, তা খেলেই বোঝা যায়, বলে দেওয়ার দরকার হয় না। নিভাননী বোধহয় একটু লজ্জিত হয়েই মুখ ফিরিয়েছিলেন। যত শান্তশিষ্টে দেখা যাক, আজকালকার তো ছেলে অত লজ্জা সরমের ধার বেশি ধারতে পারে না। উর্মিলা জবাব দিয়েছিল, সেজন্যই বুঝি তাদের হয়ে সেকালের মা মাসিদের একটু বেশি লজ্জা সরমের ধার ধারতে হয়। মুখ পুরি কোথাকার, এরই মধ্যে কথাবার্তায় একেবারে শরীরের শিষ্য হয়েছিস। কিন্তু উর্মিলা দেবীর সম্বোধনে নিভাননীর সঙ্গে সঙ্গে আপত্তি করেছিলেন। ও আবার কি কথা শরীর, অতটুকু মেয়ে, তা আবার দেবী দেবী করছো কেন? শুধু নাম ধরে ডাকলেই তো ভালো শোনায়। আশ্চর্য, কি করে মেয়ের মনের কথা একেবারেই অক্ষরে অক্ষরে বলতে পারেন মা। শেষ ছত্রটি উর্মিলাও ওই ভাষাতেই বলত। নীলকমলও প্রতিবাদ করেছিল, সত্যি শরীর, ওসব দেবী টেবি ছাড়ো। তোমাদের মুখে দেবী দেবী শুনলেই আমার মনে হয় যাত্রা থিয়েটারের অভিনয় শুনছি। তারপর বাংলা ভাষায় অনাত্মীয়া মেয়েদের সম্বোধন সমস্যা নিয়ে তর্ক উঠেছিল দুই বন্ধুর মধ্যে। শরিত বলেছিল, বিলাতি অনেক শব্দই তো বাংলা ভাষায় এঁটে বসেছে, মিসেসেরই বা অনুবাদের কি দরকার। এবার উর্মিলা কথা বলেছিল, তবে যে নিজেই দেবী দেবী করছিলেন। শরিত জবাব দিয়েছিল, ইলিশের মাথা আর কচুর শাকের মুড়িঘণ্ট খেতে খেতে দেবী কথাটাই মনে আসে, মিস মুখে আসে না। সে যখন রেস্টুরেন্টে বসে চপ কাটলেট খাবো তখন বলবো। আপনার কি হতে ভালো লাগে, দেবী না মিস? খানিক আগে দুধের বাটি আনতে উঠে গিয়েছিলেন নিভাননী। উর্মিলা একবার রান্নাঘরের দিকে তাকিয়ে নিয়ে জবাব দিয়েছিল, দেবীও নয়, মিসও নয়, যা আছি তাই আমি থাকতে চাই। দাদা পাশেই বসেছিল, কিন্তু সেজন্য তেমন কোনো সংকোচ বোধ করেনি উর্মিলা। দাদা তো তখন কেবল আর দাদাই নয়, শরিতের বন্ধু, সে সম্পর্কে উর্মিলারও। উর্মিলা বলেছিল, এত জিনিসের মধ্যে কেবল কচু শাকের মুড়িঘণ্টের কথাই আপনার মনে হলো যে? গলা ধরেছে নাকি? শরিত হেসে মাথা নেড়েছিল। আমি কি ঝগড়াটে মানুষ যে কচু খেয়ে গলা ধরবে? সত্যি এমন চমৎকার ঘন্ট আর কোনোদিন খাইনি, ভারী নতুন লাগলো জিনিসটা। হাজার চেষ্টা করলেও আমাদের মদন ঠাকুর এমন ঘন্ট করতে পারবে না। তারপর অবশ্য কেবল উর্মিলার হাতের ঘন্টই নয়, তার হাতের আরো অনেক জিনিসের প্রশংসা করেছিল শরিত। হারমোনিয়ামে রিড টেপার সময় বেশ দেখায় উর্মিলার লম্বা লম্বা আঙুলগুলি। সোয়েটারে যখন আনারসের প্যাটার্ন তোলে তখন ছন্দবদ্ধভাবে উর্মিলার আঙুলগুলি নড়তে থাকে। 10টা আঙুল তো নয়, যেন কবিতার 10টি পংক্তি। একদিন নীলকমল শরিতকে বলল, তুমি একটু বুঝিয়ে বলো দেখি অমুকে, মাস কয়েক মন দিয়ে পড়াশোনা করে দিয়ে দিক ম্যাট্রিকটা। কেবল দিয়ে করছে, কিন্তু কিছুতেই আর দিয়ে উঠতে পারলো না। নাই বা দিল, তাতে এমন কি ক্ষতি হবে বিশ্বব্রহ্মাণ্ডে? সাহস পেয়ে উর্মিলা বলল, দেখুন দেখি, ছোট ছোট মেয়েদের মতো ওইসব ইতিহাস, ভূগোল, ব্যাকরণ, জ্যামিতি মুখস্থ করবার বয়স আছে নাকি আমার? মোটেই ভালো লাগে না পড়তে। যখন ওসব নিয়ে বসি কেমন যেন ছেলে মানুষই লাগে। মনে হয় এমএ পরীক্ষা দেওয়ার বয়সে ম্যাট্রিক দিতে যাচ্ছি। নীলকমল ধমক দিয়েছিল, কিরকম ইচড়ে পেকে গেছে তাই দেখ, যে পরীক্ষায় আমি 25 বছর বয়সে হাজির হয়েছি উমু নাকি তা 19-এ দেবে। শরিত জবাব দিয়েছিল, তা দিতে পারে বই কি, 19 তো ভালো। আগে আগে 9 বছর বয়সে জ্ঞানে বুদ্ধিতে 25 বছরের পুরুষের সমান হতো মেয়েরা। আজকাল 19-এ ছাড়িয়ে যেতে না পারলেও সমানই থাকে, নিচে থাকে না। ক্লাসগুলি অবশ্য পাঠশালার নয়, সংসারশালার। ওকে একটু দেখিয়ে শুনিয়ে দেওয়ার প্রস্তাবেও শরিত মাথা নেড়েছিল। দেখো নীলু, সংসারে দুটো জিনিস আমার দ্বারা কোনো কালেই হবে না, মাস্টারি আর পুলিশি। তার চেয়ে চলো বরং একদিন সিনেমায় যাওয়া যাক, পড়াশোনা চাইতে দেখাশোনায় কম শিক্ষা হয় না। তারপর দাদা আর তার বন্ধুর সঙ্গে
উর্মিলা একদিন মেট্রোতে ছবি দেখতে গিয়েছিল। ইংরেজি বই দেখা তার সেই প্রথম। কথাবার্তা কিছুই বুঝতে পারেনি, কিন্তু নীলকমল সিগারেট কিনতে বেরিয়ে গেলে শরীর যখন তার হাতখানা নিজের মুঠির মধ্যে চেপে ধরেছিল, তখন কিছুই তার আর বুঝতে বাকি থাকেনি। সম্পর্কে দাদা হলো নীলকমল একেবারেই অবুঝ নয়। সিগারেট কিনে ফিরতে বেশ একটু দেরিই হয়েছিল তার, কিন্তু তারপর কেউ আর বেশি দেরি করতে চাইলেন না, না দাদা, না বাবা, না মা। আর দেরি করবার ইচ্ছা উর্মিলার নিজেরই কি ছিল? উর্মিলার বুঝতে বাকি ছিল না খদ্দরে মোড়া মানুষটি দেখতে শুনতে যেমন শান্ত, ভিতরে ভিতরে তেমনই তার দুরন্ততার অবধি নেই। অপেক্ষা বোধহয় সেও আর করতে পারে না, সেও আর করতে চায় না। তবু সেই সিনেমা দেখার মাস দুই বাদেও শরীর যখন নিজে মুখ ফুটে কিছু বলল না, অথচ তিনজনে মিলে আরো একদিন সিনেমা দেখলো, আর একদিন বেরিয়ে এলো শিবপুর বোটানিক্যাল গার্ডেন থেকে, তখন উর্মিলার মা বললেন, এবার কথাবার্তা বলতে হয়, ঠিক করে ফেলতে হয় দিনক্ষণ। পাড়ার 5 জনে 5 কথা জিজ্ঞাসা করছে, কিন্তু কে শুরু করবে কথা? নিবারণী স্বামীকে বললেন, তুমি তো কর্তা, তুমি একবার বলে দেখো না শরীরকে কি মাসে ওর কাজ করবার ইচ্ছা। সারদাবাবু মাথা নাড়লেন, আমি ওসবের মধ্যে নেই, নিজেরা ঘটকালি করেছো, নিজেরাই জিজ্ঞাসাবাদ করো। নিবারণী ছেলেকে বললেন, আমারও কেমন জানে একটু লজ্জা লজ্জা করে, তোর বন্ধুকে তুই জিজ্ঞেস কর না। নীলকমল বলল, আর কারো দরকার কি, তুমি নিজে বললেই তো ভালো হয় সবচেয়ে। আড়ালে দাদাকে ডেকে উর্মিলা বলল, আমি কিন্তু কিছু বলতে টলতে পারবো না দাদা। বোনের আনত লজ্জিত মুখের দিকে তাকিয়ে নীলকমল মুখ টিপে একটু হাসল, তারপর বলল, আচ্ছা, আমি না হয় সব ঠিক করে দিচ্ছি। খুব তো বাহাদুরি করছিলি সেদিন, অনেক বিদ্যা হয়েছে, জ্যামিতি ব্যাকরণ পড়বার আর বয়স নেই। মাফ করো দাদা, সেসব কথা আমি ফিরিয়ে নিচ্ছি। তুমি যা বলবে তাই করব, শব্দরূপ মুখস্থ করতে আপত্তি করব না। আচ্ছা আচ্ছা, শব্দরূপ এবার বিডন স্ট্রিটে গিয়ে মুখস্থ করিস, এই আনন্দ খালেনের অন্ধকার বাড়িতে মুখস্থ টুখস্থ আর হবে না। বিডন স্ট্রিটে শরীরদের বাড়ি। 2-3 দিন আসেনি শরীর, শরীর নাকি খারাপ। নীলকমল নিজেই গেল খোঁজ নিতে, গিয়ে দেখলো দোতলার লাইব্রেরি ঘরে ইজি চেয়ারে হেলান দিয়ে শরীর আধুনিক ইংরেজি কবিতার সংকলন করছে। নীলকমল একটু অবাক হয়ে গেল। শরীর খারাপ শুনেছিলাম তোমার। শরীর একটু হাসল, একেবারে বিছানায় শুয়ে না পড়লে বুঝি খারাপ হতে পারে না। যাচ্ছ না কদিন ধরে, মা বলছিলেন তোমার কথা। নীলকমল বলল। শরীর একটু কাল চুপ করে রইল, তারপর বলল, একটা কথা কদিন ধরেই তোমাকে বলবো ভাবছি নীলু। নীলকমল উৎসাহিত হয়ে উঠল, বলুন। শরীর নিজেই বলুন, হো বললেই ভালো হয় সবচেয়ে। শরীর বই বন্ধ করে বলল, আমার কিছুকাল ওদিকে না যাওয়াই ভালো নীলু। নীলকমল চমকে উঠে বলল, তার মানে? জানো তো মেয়েদের মন, আর জানো তো তোমার সব বন্ধু আর পাড়াপড়শির মুখ, এরই মধ্যে মুখে মুখে নানা কথা ছড়াতে শুরু হয়েছে। নীলকমলই এই কথাগুলি বলবে ভেবেছিল, কিন্তু শরীর আগেই বলে ফেলল। নীলকমল বলল, যাতে আর না ছড়ায় সে ব্যবস্থা তো আমরা যে কোনো সময় করতে পারি। শরীর বলল, তাই তো করছি। যাতায়াত বন্ধ রাখলেই তোমার বন্ধুদের উৎসাহ কমে আসবে। ইতিমধ্যে ওর একটা সম্বন্ধ টম্বন্ধ। তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো শরীর? শরীর ঘাড় নাড়ল। ঠাট্টা? এর মধ্যে ঠাট্টার কথা কি উঠল? উমুকে আমরা দুজনেই স্নেহ করি, ওর মঙ্গলামঙ্গল কারো কাছেই হাসি ঠাট্টার বস্তু নয়। নীলকমল এবার যেন আশ্বস্ত হল। তাহলে তোমার মত আছে বিয়েতে? তুমি ওকে বিয়ে করছো? শরীর যেন আকাশ থেকে পড়ল। আমি? তুমি বলছো কি নীলু? শেষ পর্যন্ত বন্ধুত্ব থেকে কুটুম্বিতা? না ভাই, ওসব আমার পক্ষে সম্ভব নয়। নীলকমল রূঢ় কণ্ঠে বলল, সম্ভব নয়? বন্ধু হয়ে শেষ পর্যন্ত তুমি আমাদের এমন সর্বনাশ করলে? শরীর কেস থেকে সিগারেট বের করে একটা দিল বন্ধুর হাতে, আর একটা নিজে ধরালো।
তারপর বলল, তোমার অতখানি বিচলিত হওয়ার কোনো কারণ নেই নীলু। ইচ্ছা করলে তুমি অমুকেও সব জিজ্ঞাসা করে দেখতে পারো। নীলকমল সে কথায় কান দিল না। উত্তেজিত স্বরে নীলকমল বলল, ঠান্ডা মাথায় তুমি যে এমন শয়তানি করবে আমাদের সঙ্গে। শরীর একটু হাসল। এতদিন তোমাদের মাথাও ঠান্ডা ছিল, আজ কেবল গরম হয়েছে। ফের যখন ঠান্ডা হবে তখন ভেবে দেখো, তোমরা যা চাইছো তা কিছুতেই সম্ভব নয়। নীলকমল মুখ কালো করে বলল, আচ্ছা, কথাগুলি মনে রেখো। রাখবো বই কি, শরীর বলল। নতুন সম্পর্ক গড়ে তুলতে না পারলেও পুরনো সম্পর্ক তো আমাদের রইলই। বাড়িতে ফিরে এসে সব কথাই খুলে বলেছিল নীলকমল, কিছুই গোপন করেনি। উর্মিলা নিজের ঘরে গিয়ে দোর বন্ধ করেছিল। সারদাবাবু খবরের কাগজে মুখ ঢেকে সংক্ষেপে মন্তব্য করেছিলেন, যা ইচ্ছা করো তোমাদের, আমি কিছুর মধ্যেই নেই। এমন যে হবে তা আমি আগেই জানত। নিভাননী বলে উঠলেন, ঢং করো না, জানতেই যদি বাধা দাওনি কেন? সারদাবাবু তেমনি নিরুত্তেজ গলায় জবাব দিলেন, বাধা দিতে গেলে কি কেউ শুনতে? আমার কোন কথাটা তোমরা শোনো? টাকা জোগাবার কল ছাড়া আর কি মনে করো তোমরা আমাকে? নিভাননী তীক্ষ্ণ কণ্ঠে বললেন, ইস, কেবল টাকা টাকা টাকা! কত টাকা রোজগার করছো শুনি? টাকা দিয়ে একেবারে ঢেকে রেখেছো সংসার, না? তারপর ছেলের দিকে ফিরে বললেন, খবরদার, ফের যদি তোর কোনো বন্ধু এসে আমার বৈঠকখানায় আড্ডা দেয়, আর ফের যদি উর্মিলা পা বাড়ায় নিচের ঘরে, আমি... তারপর হঠাৎ যেন কোনো কথা খুঁজে পেলেন না নিভাননী। বললেন, আমি তোদের জ্বালায় আত্মহত্যা করে মরব। দৌড় দেওয়ার ছোট ঘরটুকুর মধ্যে বালিশের মধ্যে মুখ গুজে উর্মিলারও আত্মহত্যার কথা মনে হয়েছিল। কিন্তু দাদার ঠেলাঠেলিতে দৌড় শেষ পর্যন্ত খুলতে হলো উর্মিলাকে। নীলকমল তার মাথায় হাত বুলাতে বুলাতে অপরাধীর সুরে বলল, তোর কোনো দোষ নেই অনু, সব দোষ আমার। আমি বুঝতে পারিনি, আমি চিনতে পারিনি শরীরকে, কিন্তু শোধ আমি এর নেবই। উর্মিলা কোনো কথা বলল না, ভিজে বালিশের মধ্যে তেমনি চুপ করে রইল। চুপ করে বেশি দিন থাকতে পারলেন না নিভাননী। মেয়েকে বলে বলে হয়রান হয়ে তিনি নিজে শরীরকে একখানা চিঠি লিখলেন। জবাব না দেওয়ায় গোপনে গোপনে একবার সাক্ষাতের চেষ্টাও করলেন। শরীর কিছুতেই আর তার সামনে এলো না। তবুও নিভাননী নিশ্চেষ্ট রইলেন না। স্বামীকে গিয়ে বললেন, হাত পা গুটিয়ে অমন চুপচাপ বসেই থাকবে নাকি সারাদিন? সারদাবাবু বললেন, সারাদিন আমি বুঝি বসেই থাকি? তাছাড়া কি? ট্রামে বাসে বসে বসে যাও, আপিসে গিয়ে ফ্যানের নিচে বসো, তারপর বাড়িতে ফিরে এসে একেবারে টান টান হয়ে পড়ো। কিন্তু মেয়ের ওপর তোমার কি কোনো কর্তব্য নেই? সারদাবাবু মৃদু হাসলেন। তোমাদের কর্তব্য বুঝি শেষ হলো এতদিনে? তারপর খবরের কাগজের পাত্রপাত্রী স্তম্ভের ওপর একবার চোখ বুলিয়ে বললেন, সব কর্তব্য তো টাকার সঙ্গে, তার একটা ব্যবস্থা না করে ছটফট করে লাভ কি? আগের 2 মেয়ের দেনাই তো এখনো সব শোধ হয়নি। তোমার মুখে তো টাকার খোঁচা ছাড়া কথা নেই। পুরুষ হয়ে সংসারে যেন কেবল তুমিই টাকা রোজগার করে ছেলে মেয়ে পরিবারকে খাইয়েছ, আর কেউ তা কোনোদিন করে। বেশ, উমুর বিয়ের কথা তোমাকে আমি আর কোনোদিন বলতে যাব না। তোমার যা ইচ্ছে হয় কর। স্বামীর কাছ থেকে ছেলের কাছে গেলেন নিভাননী। বললেন, শরীরের অপমানটা এমন চুপচাপ সহ্য করবি? কোনো প্রতিকার করবি না? শরীরের বাড়ি থেকে সেদিন মেজাজ গরম করে ফিরে এলেও বিষয়টা পরে নীলকমল ঠান্ডা মাথায় ভেবে দেখেছে। অন্যান্য বন্ধুদের উস্কানি সত্ত্বেও এ নিয়ে হইচই করাটা যে বুদ্ধিমানের কাজ হবে না তা বুঝতে বাকি ছিল না নীলকমলের। আপাতত শরীরের সঙ্গে কোনো সম্পর্ক না রাখাই ভালো। পরে নিজে সবল হয়ে সুযোগ সুবিধা মতো শত্রুতার সম্পর্ক গড়ে তোলা যাবে। এখন এসব নিয়ে ঘাটাঘাটি করতে গেলে নিজেদের ঘরের কথা, নিজের বোনের দুর্বলতার কথাটাই বেশি ছড়িয়ে পড়বে। শরীরের তেতলা বাড়ির ঘরের দিকে তাকিয়ে থুতু ছিটাতে গেলে তার নিজেদের গায়েই এসে লাগবে। নিভাননী বললেন, তুই আর আমাকে জ্বালাস নে, বিয়ে দেবো আমরা, তাতে ওর আবার একটা মতামত কিসের?
ছেলে কানা খোরা আকাত মূর্খ কিছু একটা না হয় মোটামুটি ভদ্রলোকের ছেলের মতো হয় দেখতে শুনতে, সংসার চালাবার মতো চাকরি বাকরি যা হোক কিছু করে তা হলেই হলো। আর বেশি বাছাবাছিতে কাজ নেই আমার, আর উঁচু নজরের দরকার নেই, ঢের শিক্ষা হয়ে গেছে। নীলকমল বলল, তা তো হলো, কিন্তু টাকা? যেমন তেমন করে বিয়ে দিতে গেলেও তো অন্তত 1,000-2,500 কমে হবে না বিয়ে? নিভাননী বললেন, নাই বা হলো, তোর মতো এমএ পাস একজন ছেলের পক্ষে 2,500 টাকা জোগাড় করা খুব কঠিন নাকি? কম করে হলেও 1,000 খানেক টাকা পর্যন্ত তুইও যে কোনো মেয়েকে বিয়ে করলেই পাস। নীলকমল বলল, আমি বিয়ে করব? তুমি বলো কি মা? করবি তো, না করলে বোনের বিয়ে দিবি কি করে? মনে মনে প্রতিজ্ঞা করেছি, যেমন করেই হোক 3 মাসের মধ্যে ওমর বিয়ে আমি দেবই। শরীরকে দেখাবো, সে ছাড়াও ছেলে আছে বাংলাদেশ। কিন্তু এ প্রতিজ্ঞা আমি তোর ভরসাতেই করেছি নীলু। কেবল মেয়েই তো নয়, ছেলেও তো পেটে ধরেছি আমি, নাকি ধরিনি? নিভাননী 2 হাত জড়িয়ে ধরলেন ছেলের। চোখ দুটো তার ছলছল করে উঠল। এমন প্রস্তাব নিভাননী আরো 2-1 বার দিয়েছেন, কিন্তু এমন ভাষায় নয়, এমন ভঙ্গিতে নয়, এমন উপলক্ষে নয়। নীলকমলের হৃদয় দুলে উঠল, ভাবাবেগে আর্দ্র হলো গলা। নীলকমল বলল, তুমি ভেবো না মা, তোমার প্রতিজ্ঞা আমারও প্রতিজ্ঞা। নীলকমলের কর্মক্ষমতা সম্বন্ধে বাড়ির কারোরই কোনো উচ্চ ধারণা নেই। শুধু তার বাবা মাই নয়, কাকিমা, খুড়তুতো ভাই দুটি, নিজের বোনেরা সবাই নীলকমলকে অকর্মণ্য বলে জানে। স্কুল কলেজে ভালো পাশ করতে পারেনি নীলকমল। থেমে থেমে পরীক্ষা দিয়ে দিয়ে শেষ পর্যন্ত কোনো রকমে বেরোতে পেরেছে বিশ্ববিদ্যালয় থেকে। চাকরিতে ঢোকা নিয়ে আবার সেই গোলমাল। কিন্তু ঢোকা নিয়ে নয়, ঢুকতে বেশি কষ্ট হয় না। লম্বায় চওড়ায়, ফর্সা রঙে, মুখের গড়নে, নাক চোখের তীক্ষ্ণতায় চেহারাটা বেশ সুন্দর নীলকমলের। কথাবার্তাও বেশ চটপট বলতে পারে। ইন্টারভিউয়ের চৌকাঠটা বেশ সসম্মানেই পার হয়ে যায় নীলকমল। কিন্তু ভিতরে গিয়ে মন বসে না, কাজকর্ম ভালো লাগে না। দিন কয়েক যেতে না যেতেই নীলকমল পালাই পালাই করতে থাকে, আর শেষ পর্যন্ত পালাইও। কোনো কোনো অফিস নিজে ছাড়ে, কোনো কোনো মালিক পক্ষ ছাড়িয়ে দেন। কিন্তু নীলকমলের তাতে কোনো ক্ষোভ নেই। এক গাদা টেবিল চেয়ার আর 1 পাল মুখ শুকনো লোকের ঘর থেকে যে সে বেরিয়ে আসতে পেরেছে, তাই যেন তার পরম সৌভাগ্য। বেরোতে না পারলে চারদিকে দেওয়ালগুলি যেন তাকে পিষে মারত। কিন্তু নীলকমলের বাবা মা ব্যাপারটাকে ঠিক সে চোখে দেখতে পারেন না। তারা ছেলেকে গালাগাল দেন, নিজেদের অদৃষ্টকে দোষারোপ করেন। নিভাননী বলেন, উনি চোখ বুঝলে কি দশা হবে সংসারের, তা ভাবলে আমার বুক কাঁপে। তা শুনে সারদা রঞ্জন মন্তব্য করেন, চোখ খোলা থাকতেই যে দশা দেখছি, তাতে চোখ যত তাড়াতাড়ি বুঝি ততই ভালো। ফলে চেষ্টা চরিত্র করে আবার কোনো অফিসে ঢুকে পড়তে হয় নীলকমলকে। তারপর ঢুকে আবার বেরোবার জন্য হাঁসফাঁস করতে থাকে। বাড়ির লোকজনেরও সে কথা বুঝতে বাকি থাকে না। সবাই জানে নীলকমলের চাকরি হওয়া আর চাকরি যাওয়ার মধ্যে সামান্যই পার্থক্য। এরকম অবস্থায় বিয়ের কথা মোটেই চিন্তা করেনি নীলকমল। বিয়ে সে কোনোদিন করবে না, এইটাই মনে মনে ভেবে রেখেছিল। মুখেও তাই বলতো। কিন্তু নিভাননী যখন তার হাত চেপে ধরলেন, বললেন তার মুখের দিকে তাকিয়েই তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছেন, তখন কথাটা যেন নতুন লাগলো নীলকমলের কানে। তাহলে কিছু না কিছুর জন্য সেও নির্ভরযোগ্য, কোনো না কোনো কাজ তাহলে সেও করতে পারে। বিয়ে কথাটার মানেই যে আমূল বদলে গেল। বিয়ে মানে শুধু টুকটুকে মুখ একটি বউ ঘরে নিয়ে আসা নয়। বিয়ে মানে মায়ের প্রতিজ্ঞা রক্ষায় সহায়তা করা, বন্ধুর কৃতজ্ঞতার প্রতিকারে উদ্যোগী হওয়া। বিয়ে মানে যে সমাজ তাদের বিড়ম্বিত করেছে, সেই সমাজের ওপর প্রতিশোধ নেওয়া, মাছের তেলে মাছ ভাজা। বিয়ের এতগুলি অর্থ আবিষ্কার করে মনে মনে ভারী উৎফুল্ল হয়ে উঠল নীলকমল। যে রঙিন মধুর লজ্জা সংকোচের পাতলা আবরণে জড়ানো ছিল বিয়ে কথাটা, যার জন্য নীলকমলের নিজেরই কুণ্ঠার শেষ ছিল না,
সে আবরণ ছিঁড়ে ফেলতে পেরে নীলকমল উল্লসিত হলো। ইচ্ছা, উদ্দেশ্য, অভিসন্ধি উর্মিলার কাছে সব খুলে বলল নীলকমল। বয়সে, শিক্ষা দীক্ষায়, বিদ্যা বুদ্ধিতে উর্মিলা অনেক ছোট হলেও হঠাৎ নীলকমলের মনে হলো ব্যর্থ প্রেমে, দুঃখে, বঞ্চনায় উর্মিলার গুরুত্ব যেন অনেক বেড়ে গেছে। উর্মিলা যেন আর শুধু ছোট বোন নয়, বন্ধু হারিয়ে বোনের মধ্যে বন্ধুকে খুঁজে পেতে চেষ্টা করলো নীলকমল। অবশ্য খানিকটা বন্ধুত্ব গোড়া থেকেই ছিল। দেখতে সুন্দরী নয় বলে উর্মিলার বিয়ে হয় না, আর ভিতরে যোগ্যতা নেই বলে নীলকমলের চাকরি থাকে না। পরিবারের সকলের কাছে, পাড়াপড়শি, স্বজন, বন্ধুদের কাছে দুই ভাই বোনের মর্যাদার বিশেষ তারতম্য ছিল না। কোণ ঠাসা ছিল দুজনেই, সেই কোণের মিল থেকে মনের মিল। উর্মিলা দাদার ফ্লাস্ক চায় ভরে রাখে, হিসাব রাখে লন্ড্রিতে দেওয়া জামা কাপড়ের, বিছানা ঝাড়ে, ঘর গুছোয়, র্যাক গুছোয়, টেবিল গুছোয়। আর নীলকমল বোনকে নভেল, নাটক পড়তে দেয়, সিনেমায় যায় সঙ্গে নিয়ে, সঙ্গে করে দোকানে নিয়ে কোনোবার পকেটের অবস্থা আর পছন্দ মিলিয়ে উর্মিলার জন্য একখানা শাড়ি কেনে। গোড়া পরিবারের গণ্ডি ভেঙে আধুনিকতার আলো দেখতে দেয় বোনকে, আলাপ পরিচয় করিয়ে দেয় নিজের ঘনিষ্ঠ দু চারজন বন্ধুর সঙ্গে, দুজন পরস্পরের পরিপূরক। তারপর শরীর যখন বঞ্চনা করল, সে লাঞ্ছনা, সে অপমান আঘাত করল দুজনের মনেই। আরো কাছাকাছি, আরো ঘনিষ্ঠ হয়ে এলো দুই ভাই বোন। দাদার মতলব শুনে উর্মিলা বলল, তোমাদের প্রতিজ্ঞার মতো মনে মনে আমারও একটা প্রতিজ্ঞা কিন্তু আছে দাদা। কি প্রতিজ্ঞা? উর্মিলা বলল, বিয়ে কোনোদিন করব না। নিশ্চয়ই করবি? নিশ্চয়ই করব। তোমরা কি জোর করে আমার বিয়ে দেবে নাকি? নীলকমল জবাব দিল, আমরা জোর করে দেব না, তুই জোর করে করবি, নইলে লোকে ভাববে একটা হতভাগা প্রবঞ্চকে ধ্যান করেছিস তুই। বিয়ে তুই করলি নে এ কথা লোকে ভাববে না, মনে করবে কলঙ্কের জন্য বিয়ে তোর হলো না। বিয়ে আমরা তোর দিতে পারলাম না। দূরে বসে মজা দেখবে শরীর, ফ্ল্যাটার্ড হবে, তা আমরা তাকে হতে দেব না। মজা দেখতে দেব না কাউকে, পারি তো মজা দেখাবো। দাদার সঙ্গে ঠিক যে একমত হলো উর্মিলা তা নয়, কিন্তু কথাগুলি বেশ উপভোগ করলো। চোখের জলে ভিজে গোটা দুনিয়া যেন স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছিল। সেখানে হঠাৎ কড়া রোদ উঠেছে। সে রোদের তাপ আছে, দাহ আছে। দাহ আছে, তবু জল বৃষ্টির চেয়ে অনেক ভালো। অনেক দিন পরে জিভে যেন নতুন করে নুন ঝালের স্বাদ লাগলো উর্মিলার। ঝাঁঝটা উপভোগ্য লাগলো। বেশ, আমার বিয়ের কথা পরে, তার আগে তোমার বিয়ে দেখি। নীলকমল হাসল। আমার বিয়েটা অধিবাস, আসলে তোর বিয়েটাই বিয়ে। সে বিয়ে কেবল দেখবি না, দেখাবিও। কাকে? শরীরকে নিমন্ত্রণের চিঠি দিয়ে, সেজন্যই তো বিয়ে। উর্মিলা হাসল। বেশ, তোমার বিয়ের চিঠি দিয়েই শুরু হোক। চিঠির খসড়াটা কিন্তু আমি করব দাদা। করিস, কেবল খসড়া কেন, প্রেসে গিয়ে নিজের হাতে ইচ্ছে হয়তো কম্পোজ করে মেশিনে ছেপেও দিতে পারিস। দাদার কথার ভঙ্গিতে উর্মিলা আর একবার হাসল। পরে প্রেসে গিয়ে আর দরকার কি? বিয়ের চিঠি ছাপাবার জন্য তার চেয়ে নিজেই ছোটখাটো একটা প্রেস করে দাও দাদা। নীলকমলও হাসল। দরকার হলে তাও করব। তারপর সত্যি সত্যি নীলকমল প্রচার করলো বন্ধু বান্ধবের কাছে, বক্স নম্বর দিয়ে কাগজে বিজ্ঞাপন দিল। সুদর্শন, MA পাস, উপার্জনক্ষম চাটুজ্জে ছেলের জন্য পাত্রী চাই। যৌতুক চাই না, কিন্তু নগদ চাই 5,000। বিজ্ঞপ্তিটা আরো বিশদ হলো বন্ধুদের কাছে। কেবল নগদ? অলংকার নয়, আসবাব নয়, ঘড়ি নয়, পেন নয়, শুধু টাকা চাই? মেয়ের রূপ চাইনে, কুল চাইনে, বয়স চাইনে, মেয়ে কালো হোক, কুৎসিত হোক, কানা হোক, খোঁড়া হোক, কোনো ক্ষতি নেই, কিন্তু টাকায় সব ক্ষতিপূরণ করে দিতে হবে। বন্ধুরা অবাক হয়ে গেল। কেউ কেউ বলল, ব্যাপার কি? যুদ্ধের বাজারে তুমিও কি ব্যবসায় নামলে নাকি নীলকমল? ব্যবসায়ী বটে, কিন্তু কেবল বিয়ের ব্যবসা। কাগজের অফিস থেকে মোটা মোটা এনভেলপ আসতে লাগলো নীলকমলের নামে। পাত্রীর রূপ গুণের
বিদ্যা বুদ্ধির বর্ণনা, চেহারার প্রতিকৃতি। অভিভাবকেরা আলাপ সাক্ষাতের জন্য প্রস্তুত, পত্রালাপের প্রত্যাশী। নীলকমল বোনকে বলল, তুই আমার প্রাইভেট সেক্রেটারি, যা করবি কর। আমি কিন্তু বেছে বেছে কানাখোরার সঙ্গে তোমার বিয়ে দেব দাদা। কানাখোরাই তো চাই, কানাখোরা না হলে কানাখোরা বানিয়ে নেব। কিন্তু ফটো বেছে বেছে উর্মিলা যাকে পছন্দ করলো সে কানাও নয়, খোঁড়াও নয়। চোখ দুটি পদ্ম পলাশের মতো না হলেও বেশ বড় বড়, কালো কালো। দলবল নিয়ে উর্মিলা তার চলনও দেখে এলো। ভবানীপুরের শাঁখারিটোলা লেনের নিরঞ্জন বাড়ুজ্যের মেয়ে মণিমালা। নিরঞ্জন বাবু ও অঞ্চলের বিশিষ্ট ডাক্তার, অবস্থা ভালো। মণিমালাও দেখতে সুন্দরী, ম্যাট্রিক পাশ করে কলেজে ঢুকেছে। কিন্তু পছন্দ মতো সম্বন্ধ পেলে নিরঞ্জন বাবু মেয়ের বিয়েই দিয়ে দেবেন, পড়াবেন না। নীলকমলের চেহারা দেখে আর কথাবার্তা শুনে পছন্দই হলো নিরঞ্জন বাবুর। চালাক চতুর আছে ছেলেটি। টাটা এয়ারক্রাফটে 250 পাচ্ছে, কিন্তু গ্রেড 700। উন্নতির আশা আছে ভবিষ্যতে। বাড়িটারই অবশ্য নেই, ভাড়াটে বাড়িতেই থাকে, কিন্তু অত দেখলে চলবে না। ভাগ্যে থাকে তো বাড়ি মেয়ের পরেও হতে পারে। মেয়ে তো একটি নয়, আরো 3টি আছে মণিমালার পরে। নীলকমলের 5,000-এর দাবি অবশ্য টিকল না, নগদ নামলো 1,001-এ। কিন্তু শাড়ি গয়নায়, আসবাবপত্রে, সেতার, হারমোনিয়াম, সেলাইয়ের কলে, নীলকমলের ঘড়ি, পেনে নিরঞ্জনবাবুর ব্যয় 5,000 ডিঙিয়ে গেল। নীলকমল আপত্তি করেছিল সে সব চায় না, কিন্তু উর্মিলা জোর করে বলল, আমরা চাই। সারদাবাবু নিভাননী ও মেয়ের সঙ্গে সুর মেলালেন। শুধু টাকা দিয়ে কি হবে? ভদ্র বংশের উঁচু ঘরের বেশ সুন্দরী শিক্ষিতা, ঘর আলো করা একটি বউ আসুক বাড়িতে। বহুকাল বাদে একটু খুশির হাওয়া লাগুক, আনন্দ উৎসবের সুর শোনা যাক। উমর বিয়ের জন্য ভাব নাকি? 1,000 খানেক নগদ তো মিলছেই, আর 1,000 দেড়েক মেয়ের জন্য গোপনে গোপনে সঞ্চয় করেছেন সারদাবাবু। মনের আনন্দে তথ্যটা তিনি স্ত্রী, পুত্র আর মেয়ের কাছে এবার প্রকাশ করলেন। লাইফ ইন্স্যুরেন্সের তহবিল থেকেও 700-800 টাকা ধার না নেওয়া যাবে তা নয়। বাবার যেন নতুন রূপ দেখল উর্মিলা আর নীলকমল। বিয়ের বাজারে ছেলের মূল্য চড়ে যাওয়ায় মনের উৎসাহে উদাসীন্য, নিষ্পৃহতা, অসহযোগের খোলস ছেড়ে হঠাৎ যেন সংসারের মাঝখানে নেমে এসেছেন সারদাবাবু। যোগাযোগের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন সকলের দিকে। বিয়ের পর নীলকমল বলল, এবার তোর একটা ব্যবস্থা করতে হয় উমি। মণিমালাও সেই সঙ্গে সুর মেলালো। নিশ্চয়ই, ষড়যন্ত্র করে আমাকে যখন খাঁচায় পড়লে তোমাকেও আর স্বাধীনভাবে চড়ে বেড়াতে দিচ্ছি ভেবো না। উর্মিলা বলল, এই বুঝি কৃতজ্ঞতা বৌদি? জানো, কোণে বাছাই করবার ভার ছিল আমার ওপর। ভবানীপুরের মণিমালাকে না এনে শ্যামবাজারের সুষমা, কালীঘাটের কেতকীকে পছন্দ করে বসলে কে ঠেকাতো? কেউ না। কিন্তু পছন্দ যে তুমি ছাড়া আরো কেউ কেউ করতে জানে, সেইটাই দেখাতে চাই। এবারকার নির্বাচনের ভার আর তোমার উপর নেই, সরে সরে আমার উপর এসেছে। কোনো আপত্তি আর শুনছি না। উর্মিলা বলল, আপত্তি আর কি? ছেলে কানা হোক, খোড়া হোক, কিছুতেই আপত্তি নেই, কিন্তু পণ চাই 5,000। মুচকি হেসে নীলকমলের কথাগুলোরই পুনরাবৃত্তি করল উর্মিলা। সস্ত্রীক নীলকমলও হাসল। মণিমালা বলল, ওরে বাবা, তোমাকে পণ দিয়ে নেবে নাকি লোকে? নিশ্চয়ই নেবে। আমি বীর্য শুল্কা, আর পুরুষের পৌরুষ আজকাল টাকায়। 5,000-এর 1 পয়সা কমেও বিয়ে করব না, এই মোর পণ। নীলকমল উঠে গেলে মণিমালা বলল, পণের দিকে অত ঝোঁক কেন ঠাকুরজি? আমরা মেয়ে ছেলে, মন পেলেই খুশি। উর্মিলা বলল, মন পাই কোথায়? ভাবে পাবে। বাবারে বাবা, 2 দিন সবুর করো, মনে মনে মন সাপ্লাই করব তোমাকে। উর্মিলা বলল, 2 দিন কেন, অনন্তকাল সবুর করতে রাজি আছি, তোমরা অস্থির হইও না। সবচেয়ে বেশি অস্থির হলেন নিভাননী। ছেলেকে ডেকে বললেন, বউ ভাতের নেমন্তন্ন খাওয়াতে 1,000 টাকার 4 তো এমনিতেই খরচ হয়ে গেছে,
আরো যদি দেরি করিস ও টাকার 1 পয়সা আর ঘরে থাকবে না। নীলকমল বলল, না মা, আর দেরি করব না। তারপর স্ত্রীকে বলল, অমন হাত পা ছেড়ে বসে থাকলে হবে না, খোঁজ খবর দাও দেখি পাত্রের। অনেক সময় মেয়েদের মারফতই সবচেয়ে ভালো হয় ঘটকালি। মনে করে দেখো দেখি তোমার জারতুতো খুঁড়তুতো মাস্তুতো পিস্তুতো ভাইদের মধ্যে অবিবাহিত যোগ্য পাত্র কেউ আছে কিনা। মণিমালা হেসে মাথা নাড়ল। না, জ্যাঠা খুড়ো মেশো পিসে আমার কেউ নেই। মামাতো ভাই দুটি আছে, যিনি বড় তার বিয়ে হয়ে গেছে, আর যার বিয়ে হয়নি ঠাকুরজি চাইতে সে বছর 5-6 ছোট হবে। কিন্তু মনুদার একটা খোঁজ নিয়ে দেখলে হয়। মনুদাকে? মনুতোষ গঙ্গোপাধ্যায়, বিএ পাশ করে চাকরি করছেন কর্পোরেশনে, ভালো চাকরি। বাড়ির অবস্থা বেশ ভালো, কিন্তু ধনুর্ভঙ্গপণ, বিয়ে করবেন না। তাকে রাজি করাতে হলে ধরতে হবে হাত কাটা কাকাবাবুকে, সবই তার হাতে। নীলকমল বলল, তাকেও তো চিনতে পারলাম না। মনুদার মামা সোমনাথ চক্রবর্তী, বাবার বন্ধু, সেই বিপ্লবী যুগের মানুষ। পুলিশের সঙ্গে লড়াই করে 1খানা হাত রেখে আসেন, তারপর 1খানা হাতেও কীর্তিকাণ্ড কম করেননি। নীলকমল বলল, সে কথা পরে শুনবো, আগে চিঠিপত্র লিখে যোগাযোগ করো তার সঙ্গে। কাজ যারা করে তারা হাত না থাকলেও করে, যারা করে না তারা হাত থাকলেও করে না, দুহাত গুটিয়ে বসে থাকে। মণিমালা মৃদু হেসে বলল, যেমন তুমি। সোমনাথবাবুকে চিঠি লিখল মণিমালা। জবাবে তিনি নীলকমল আর মণিমালাকে নিমন্ত্রণ করে পাঠালেন। অনেক দিন দেখাশোনা নেই মনির সঙ্গে। ঘটনাক্রমে তার বিয়েতে উপস্থিত থাকতে পারেননি, তাই বলে কি তার বরকেও একবার দেখতে পাবেন না? বেরোবার সময় মণিমালা বলল, দিগ্বিজয় যাচ্ছি ঠাকুরজি, দেখি কাউকে ধরে নিয়ে আসতে পারি নাকি। উর্মিলা বলল, দোহাই তোমার, তা আনতে যেও না, তার দরকার নেই। নীলকমল ধমকের সুরে বলল, দরকার আছে কি না আছে তা আমরা বুঝবো। নিজের হাতে নিমন্ত্রণে সেই চিঠি ছেপে দেওয়ার কথা কি ভুলে গেলি? উর্মিলা চুপ করে রইল। আজকের মতো শেষ করলাম নরেন্দ্রনাথ মিত্রের লেখা উপন্যাস অক্ষরে অক্ষরের প্রথম পর্ব। আশা করছি উপন্যাসটি আপনাদের ভালো লাগবে। লাইক শেয়ার অবশ্যই করবেন, আর আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাইন্ডলি আমার পাশে থাকবেন। ধন্যবাদ।